গ্রামটার নাম ছিল সুবর্ণগ্রাম। সবুজে ঘেরা শান্ত একটা জায়গা। গ্রামের একপাশে একটা বড় কদম গাছের পাশেই সুমি আর তার পরিবার থাকত। একদিন বিকেলের দিকে সুমি তাদের ঘরের বাইরের সিঁড়িতে বসেছিল। মাথার উপর কদম গাছের ডালগুলো হালকা বাতাসে দুলছিল। ঘরের সামনে উঠোনে সুমির বাবা কাজ করছিল। কখনো মাটি ঘুরছে, কখনো ভাঙা বেড়া ঠিক করছে। হঠাৎই কয়েকজন বখাটে ছেলে এসে সুমির বাবার সামনে দাঁড়ায়। কঠিন গলায় হুমকি দিয়ে বলে, তোর জমিটা আমাদের দিয়ে দে, না হলে তোদের বাঁচতে দেব না। এই কথা বলেই ওরা সেখান থেকে চলে যায়। ওই জমিটা তো আমরা সুমির বিয়ের জন্য রেখে দিয়েছি, ওটা কোনোভাবেই দেওয়া যাবে না। না না, আমি ওই জমি কিছুতেই দেব না। আচ্ছা, কাল দেখা যাবে কি করা যায়। আমি গ্রামের মহাজনের সঙ্গে কথা বলব। এখন অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। মহাজন, মহাজন! আরে ফটিক, কি ব্যাপার, কি হয়েছে? মহাজন, আপনার কাছে একটা কথা বলার আছে। ওই বোখাটে ছেলেটা জোর করে আমার জমি নিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা মহাজন, আপনি কিন্তু ওদের উচিত শাস্তি দিবেন। মহাজনের কাছে অপমানিত হওয়ার পর বখাটে ছেলেগুলো ভেতরে ভেতরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগ আর অপমানের জ্বালায় ওরা সেদিনই প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই, রাতের গভীর আধারে ওরা চুপি চুপি এসে সুমিদের ঘরের চারদিকে আগুন লাগিয়ে দেয়। ভেতর থেকে হঠাৎ শুরু হয় চিৎকার, বাঁচাও বাঁচাও! চিৎকারে পুরো গ্রাম জেগে ওঠে। লোকজন ছুটে আসে বালতি ভরা পানি নিয়ে। এক বালতি, দুই বালতি পানি ঢালা হচ্ছে, কিন্তু আগুন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। যতই পানি দেওয়া হয় আগুন ততই নেভে না। সেই রাতেই সুমির পুরো পরিবার এই ভয়ঙ্কর আগুনে প্রাণ হারায়। সেই ঘটনার পর থেকে গ্রামটা যেন নরকে পরিণত হয়। গ্রামের মানুষ বলে সুমির আত্মা এখনো ওই কদম গাছেই থাকে। সে শাকচুন্নির রূপ নিয়েছে, আর তার একমাত্র শত্রু এই গ্রামের ছেলেরা। তাই গ্রামে একটা নিয়ম হয়ে গেছে, কোনো ছেলে রাতে বাইরে বেরোবে না। যে বেরোয় সে আর ঘরে ফিরে আসে না। আজ রাতে সূর্য ডোবার পর কোনো ঘরের দরজা খোলা থাকলে আমি নিজেই গিয়ে সেই দরজায় কড়া নাড়ব। সুমন গ্রামে নতুন। এক রাতে কাজ শেষে দেরি করে সে গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ তার বাইক নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ ঠিক করে আবার চলতে শুরু করে। সামনে এগোতেই হঠাৎ তার মনে হলো পেছনে যেন কিছু আছে। পেছনে তাকিয়ে সুমন দেখে শাকচুন্নিটা ভয়ঙ্কর চোখে তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে সে দ্রুত বাইকে স্পিড বাড়ায়। বাইক চলতে শুরু করতেই হঠাৎ শাকচুন্নিটা তার পেছনে বাইকের সিটে এসে বসে পড়ে। ভয়ে সুমন আরো জোরে বাইক চালাতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই শাকচুন্নিটা আবার সিট ছেড়ে হাওয়ার মধ্যে ভেসে ভেসে তার ঠিক পেছন পেছন আসতে থাকে। সুমন কদম গাছের দিকে তাকাতেই শিউরে উঠল। ডালের ওপর শাকচুন্নি বসে আছে, চারপাশে ঝুলছে ছোট ছোট নিস্তেজ পুতুল। ভয়ে সে বাইকের গতি বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা অস্বাভাবিক লম্বা এক হাত তার গলায় জড়িয়ে গেল। কান ঘেঁষে ফিসফিস শব্দ। মন্ত্র না অভিশাপ বোঝার আগেই তার শরীরটা হালকা হয়ে উঠল। সে মাটি ছেড়ে উঠতে লাগলো। পা দুটো শূন্যে দুলে রইল। কণ্ঠে কোনো শব্দ নেই, এক ঝলক অন্ধকার। শাকচুন্নি ধীরে ধীরে জাদুমন্ত্র পড়ল। শব্দগুলো বাতাসে গলে যেতেই সুমনের শরীরটা শক্ত নিস্তেজ হয়ে গেল। মুহূর্তেই সে বদলে গেল একটা নীরব পুতুলে। পরের মুহূর্তে কদম গাছের ডালে আরেকটা পুতুল তুলতে লাগলো বাতাসে। নিচে দাঁড়িয়ে শাকচুন্নি ধীরে ধীরে বিকৃত হাসি হাসল। শাকচুন্নি রেগে গিয়ে বলতে লাগলো, এই গ্রামের ছেলেরা রাত হলে পথ ভুলে যায়, আর যে একবার কদম গাছের দিকে তাকায় সে ঘরে ফেরে ঠিকই, কিন্তু মানুষ হয়ে নয়, পুতুল হয়ে। গ্রামের মানুষ বহুবার শাকচুন্নিকে তাড়াতে গেছে, কিন্তু কদম গাছের কাছে কেউ কিছুই করতে পারেনি। সেখান থেকে কেউ মানুষ হয়ে ফেরেনি, ফিরেছে শুধু নীরব পুতুল হয়ে। কিছু ছেলের ভুলের কারণে এই গ্রামে ছেলে হয়ে জন্মানোই এক ধরনের অভিশাপ হয়ে গেছে। আর আগের মতো শান্তি এই গ্রামে চিরতরেই হারিয়ে গেছে।